আমি কাছে আসলেই এত কাঁপাকাঁপি শুরু করো কিসের জন্য? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? আমি ঢোক গিলে বললাম, একটু দূরে সরে কথা বলেন। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে সরে গেল। তারপর দরজা খুলে চলে গেল। উনি বের হবার সাথে সাথে আমি বুকের উপর হাত দিয়ে হাঁপাতে লাগলাম। স্লোবেল দরজা খোলা পেয়ে আমার দিকে দৌড়ে আসলো। তারপর এক লাফ দিয়ে বিছানায় উঠে গেল। বুঝি না উনি স্লোবনকে কেন বাহিরে রেখে দেয়। স্লোবেল লেজ নাড়তে নাড়তে আমার কোলে এসে বসলো। ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। নাস্তার টেবিলে বসে কোনো দিকেই না তাকিয়ে শুধু মাথা নিচু করে নিজের প্লেটে মনোযোগ দিলাম। তবে এটা বেশ ভালোই বুঝতে পারছি যে উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। খাওয়া শেষ করে উঠতেই উনি গম্ভীর গলায় আমাকে বললেন, তোমার ফোন কোথায়? আমি ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কেন, কোথায়? উনি উত্তর না দিয়ে রেগে বললেন। আমি দাঁত কিরমির করে মনে মনে গালি দিয়ে বললাম, আনছি। আমি রুম থেকে ফোনটা এনে ওনার হাতে দিলাম। উনি নিজের ফোন বের করে টেবিলে রাখলেন। তারপর আমার ফোনে কিছু টাইপ করতে লাগলেন। আমি বিষয়টা বুঝতে চেষ্টা করতে লাগলাম যে গরিলাটা করছেটা কি। হঠাৎই শাওনের ফোনটা বেজে উঠল। শাওন কলটা কেটে দিল। তারপর আমার ফোনটা আমার দিকে ধরে বলল, এটা আমার নাম্বার, কল দেওয়ার সাথে সাথে ধরবা। রাগ মিশ্রিত কণ্ঠে আমাকে থ্রেড দিয়ে দিল শাওন। আমি রেগে এক থাবা দিয়ে ফোনটা নিলাম। শাওন ভ্রু কুঁচকে বলল, কলেজে নামিয়ে দিয়ে আসবো, আর কলেজ শেষে সেখান থেকে সোজা বাসায় আসবা। আর যদি এদিক ওদিক ছোটাছুটি করতে দেখি। আমি কপাল কুঁচকে অন্যদিকে তাকিয়ে রইলাম। হুকুম চালাচ্ছে দিন দিন। উনি আমাকে কলেজে নামিয়ে দিয়ে চলে গেলেন। অর্থাৎ সেই বোর্ডিং কলেজে বসে বসে পড়তে লাগলাম। কলেজ শেষ না করে আমি শাওনের অফিসে রওনা হলাম। কারণ সুইটির বিষয়টা বারবার আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। না জানি সে কি সত্যি নিয়ে বসে আছে। কিন্তু অফিস পর্যন্ত আমাকে আর যেতে হলো না। আমি রাস্তাতেই একটা বড় হোটেলের সামনে শাওনকে দেখতে পেলাম। দেখার সাথে সাথে মুখে এমনি একটা হাসি চলে এলো। আমি রিক্সা থামাতে বলে নেমে পড়লাম। এখন কথা হচ্ছে রাস্তার ওপারে উনি, আর এত গাড়ি যে পার হতেও পারছি না। তবে এই পার থেকেই দেখে বুঝতে পারছি যে উনি গোমরা মুখ করে অন্যমনস্ক হয়ে আছেন। গরিলাটা আবার কি হলো মনে মনে বললাম আমি। তারপর রাস্তা পার হবার জন্য পা বাড়ানোর আগে আমি থমকে গেলাম, আর মুখের হাসিটাও উবে গেল। কারণ সেই মুহূর্তেই সুইটি এসে শাওনের হাত ধরে শাওনকে ওর দিকে ঘুরালো। মেয়েটা অনেক কেঁদে কেঁদে কিছু বলছে হয়তো শাওনকে। আমি স্থিরভাবে দাঁড়িয়ে অপলকের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি শুধু সুইটির মুখটাই দেখতে পাচ্ছি, কারণ ওরা মুখোমুখি দাঁড়ানোয় শাওনকে সুইটির কাঁদতে কাঁদতে অনবরত হাত নাড়িয়ে কিছু বোঝাতে ব্যস্ত। এক পর্যায়ে এসে সুইটি শাওনের কাঁধে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। এগুলো দেখার জন্য আমি আর এখানে দাঁড়ালাম না। একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে বসলাম আর সোজা বাসায় ফিরে এলাম। স্ট্রবেল আমার দিকে এগিয়ে এসে লেজ নাড়াতে লাগলো, কিন্তু আজ ওর মাথায় আর হাত বুলিয়ে দিলাম না। এভাবে আমার আর থাকতে ইচ্ছে করছে না। আমি হুট করে দু পায়ের ওপরে বসে হাঁটু জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। স্ট্রবেল চিন্তিত হয়ে আমার চারদিকে ঘুরতে লাগলো আর মুখ দিয়ে আস্তে আস্তে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ করতে লাগলো। কিন্তু আমার কান্না আমি থামাতে পারলাম না। অনেক সময় ওভাবে থাকার পর আমি নাক মুখে পানি দিয়ে রুম থেকে বের হলাম। অন্যমনস্ক থাকলে হয়তো ভালো লাগতে পারে, তাই রান্নাঘরে রান্না করতে চলে গেলাম। ফ্রিজে সব কুমড়ো একসাথে ভিজে নিলাম। তারপর ডাইনিংয়ে বসে খেতে আরম্ভ করলাম। চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। আমি কুমড়ো কেন খাচ্ছি তা নিজেও জানি না। স্ট্রবেল আমার দিকে দুঃখিত চোখে তাকিয়ে চুপচাপ ফ্লোরে বসে রইল। আমি নিজের প্লেট ধুয়ে রুমে চলে এলাম। তারপর চুপচাপ শুয়ে এপাশ ওপাশ ফিরতে লাগলাম। অসহ্য করে এক অস্তিত্ব আর এক কষ্ট আমাকে গ্রাস করে ফেলছে। স্ট্রবেল না খেয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি বিকাল থেকে শুরু করে রাত 10টা অবধি শুয়েই রইলাম। শাওন সাধারণত 8টার আগেই আসে, কিন্তু আজ আসলো না। এজন্য আরও বেশি খারাপ লাগতে শুরু করলো। রাত আরোই বাড়তে লাগলো আর আমি অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম।
যখন চোখ খুললাম তখন সকাল হয়ে গেছে। কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর হুট করে মনে হলো শাওন কি আমার পাশে। মনে হতে আমি পাশ ফিরালাম, কিন্তু না, উনি আজ আমার সাথে ঘুমাননি। শ্রোবেলই চোখ খুলে শুয়ে আছে। আমি ঘুরতে দেখে শ্রোবেল মাথা তুলে লেজ নাড়াতে লাগলো। তাহলে কি সুইটির সাথে ওনার সব ঠিক হয়ে গেছে? চিন্তা করেই আমার গলা শুকিয়ে গেল। নাকি উনি রাতে বাসাতে ফিরেই আসেননি। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে রুম থেকে বের হলাম। আর বের হতেই শাওনকে দেখতে পেলাম। উনি টেবিলে খাবার রেডি করছিলেন। আমার দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে তারপর আবার খাবার রেডি করতে ব্যস্ত হয়ে গেলেন। কখন এসেছিলেন আপনি রাতে? আমি শান্ত গলায় প্রশ্ন করলাম। শাওন আমার দিকে না তাকিয়েই বলল, এত দেরি কেন? আমি দরজার কাছে দাঁড়িয়ে অনেক ব্যস্ত হয়ে প্রশ্নটা করলাম। শাওন এবার আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমার এত হবার কারণ কি? কাজ ছিল আমার বলেই উনি নিজের রুমের দিকে যেতে যেতে বললেন, ফ্রেশ হয়ে খেতে বসো। সত্যিই তো, আমার উদ্বিগ্ন হওয়ার কারণ কি? উনি যত রাতেই আসুক কিংবা সুইটির সাথে থাকুক সেটা ওনার ইচ্ছা, মনে মনে বললাম আমি। কিন্তু এই তীব্র কষ্ট সহ্য করতে পারছি না। ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। শাওন সাদা শার্টের হাতা ভাঁজ করতে করতে চেয়ারে বসলো আর নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমি ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর নিজের প্লেটের দিকে তাকিয়ে রইলাম। তাকিয়ে না থেকে খাও। শাওন ফোনের দিকে তাকিয়ে বলল। আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে বললেন, কি? এই মুহূর্তে আমার একটা প্রশ্ন খুবই করতে ইচ্ছে করছে যে আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই আপনি কি আমাকে খুঁজবেন? কিন্তু প্রশ্নটা গলা অবধি আটকে রইল, মুখে বলতে পারলাম না। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। আমি ওনার দিকে থেকে চোখ সরিয়ে প্লেটের দিকে তাকালাম এবং না সূচক মাথা নাড়ালাম। তারপর একটা নিঃশ্বাস ফেলে খেতে আরম্ভ করলাম। শাওন বলল। আমি এবার ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, আমার একটা নাম আছে। মানে? শাওন পানির গ্লাস থেকে পানি খেতে খেতে বলল, মানে আমার নাম আছে। সারাক্ষণ হেই, ওই, গাধা, স্টুপিড এগুলো বলে ডাকেন কেন? আমি বিরক্তির সাথে তাকিয়ে বললাম। শাওন স্বাভাবিক চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমার সত্যিই রাগ লাগছে। গরিলাটা এখনো অবধি আমাকে এগুলো বলেই ডেকেছে, অসভ্য গরিলা। শাওন টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল, জলদি করো। বলেই শাওন নিজের রুমে চলে গেল। ভাব এমন নিচ্ছে যেন শুনতে পাইনি আমি কি বললাম, নাকি উনি আমার নামই জানে না। শাওন আমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, কারণ মনের মধ্যে যে কি চলছে সেটা কাউকেই বোঝাতে পারবো না। শুধু জানতে ইচ্ছে করছে সুইটি কি বলল সেদিন ওনাকে। ধুর, ইচ্ছে করছে কোথাও চলে যায় যেখানে কোনো অশান্তি নেই, চিন্তা নেই, কষ্ট নেই। কিন্তু এমন জায়গায় এখন কোথায় পাবো? কলেজে ঢুকেও বের হলাম, তারপর রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। অনেক দূর অবধি হেঁটে আসলাম। হঠাৎ পিছন থেকে একটা ছেলে বলে উঠল, হ্যালো। আমি থেমে পেছনে তাকালাম। আবার সেই ছেলেটা, অর্থাৎ সুইটির সেই হুবহু বর। আমি স্বাভাবিকভাবেই তাকিয়ে আবার ঘুরে হাঁটতে শুরু করলাম। একে তো সুইটির কথাগুলো বলতে চাচ্ছি, তার উপর তার বরও এসে হাজির। ছেলেটা এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। আমি হকচকিয়ে গেলাম। ছেলেটা অনেক দুঃখিত চোখে তাকিয়ে বলল, সরি ওই দিনের জন্য। আমার জন্য হয়তো অনেক ঝামেলা পোষাতে হয়েছিল। আমি বিব্রতকর পরিস্থিতি পড়ে গেলাম। আমি আসলে ওনার সাথে কথাই বলতে চাচ্ছি না। দেখুন, আমি জানি না আপনাদের মধ্যে কী ঝামেলা, কিন্তু আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। একটু চোখ নামিয়ে বললাম আমি, বাট আমার কিছু দরকারি কথা ছিল। ছেলেটা অনুরোধের স্বরে বলল। আমি দ্বিধায় পড়ে ওনার দিকে তাকালাম আর বলতে লাগলাম, আমি শুনতে চাই না তাই। ছেলেটা আমাকে থামিয়ে দিয়ে একটা বন্ধুসুলভ হাসির সাথে বলল, নেক্সট দেখাতে কিছু পরিশোধ করার কথা ছিল। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। উনি আমার পায়ের দিকে ইশারা করে একটা নিঃশব্দ হাসি দিল। অর্থাৎ সেই জুতোর বিষয় বলছেন উনি, আর সেটা আজ আমার পায়ে নেই। থাকলে আমি এখনই খুলে দিয়ে দিতাম। ধুর ছাতা, কেন যে সেদিন বের হলাম। ঘরে বসে থাকলে এমন হতো। কিন্তু আসল দোষ তো ওই গরিলাটার, আমার সাথে অমন ব্যবহার দিল। তাই তো আমি ছেলেটার প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, আপনি বরং খেয়ে আসুন। ছেলেটা এবার একটু শব্দ করে হেসে দিল। আমি বিব্রতিকর দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ভয় নেই, এটাই আমাদের লাস্ট মিটিং। ছেলেটা সিরিয়াস হয়ে বলল,
আমি দ্বিধায় পড়ে তাকিয়ে রইলাম। উনি অনুরোধ সূচক চোখে তাকিয়ে রইলেন। চলুন। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো। আশা করি এটাই শেষ দেখা হবে। একটা রেস্টুরেন্টে এসে ঢুকলাম। আমি খুব যে স্বাচ্ছন্দ্য বোধ করছি তাও না। উনি একটা টেবিলের কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, এটাতে বসি। আমি কিছু না বলে এগিয়ে গিয়ে বসলাম। কাচের দেওয়ালের পাশে টেবিলটা। উনি আমার মুখোমুখি বসলেন। তারপর হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? আমি একটু হকচকিয়ে গেলাম, কারণ উনি আমাকে তুমি করে কথা বলা শুরু করেছেন নাকি আগে থেকেই বলতো। কি ছেলেটা ঠোঁট উল্টে বলল। আমি বললাম, হ্যাঁ আমি ভালো আছি। আপনি? ছেলেটা নিজের গালের দিকে ইশারা করে বলল, ভালো নেই। ওনার গালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। যদিও আগে খেয়াল করেছিলাম কিন্তু প্রশ্ন করিনি। আমি একটি বিব্রতিকর হাসি দিয়ে বললাম, ও আচ্ছা। কি করছে জানো? ছেলেটা একটা মিষ্টি হাসি দিয়ে বলল। আমি মনে মনে বললাম, আমি কেমনে জানবো? কিন্তু মুখে কিছু না বলে তাকিয়ে রইলাম। সাউন্ড করেছে। ছেলেটা সিরিয়াস হয়ে বলল, আমার চোখ বড়সড় হয়ে গেল। উনি কেন করবেন? আমি প্রশ্ন করে উঠলাম, তোমার কি মনে হয় কেন করবে? ছেলেটা উজ্জ্বল হাসির সাথে মেনু কার্ডটা হাতে নিতে বলল। আমি বুঝতে না পেরে তাকিয়ে রইলাম। ছেলেটা মেনু চেক করে আমাকে বলল, 2টা হট কফি অর্ডার দিতে চাচ্ছি। আমি কিছু না বলে চিন্তায় মগ্ন হয়ে রইলাম। উনি সুইটির জন্য এই ছেলেটার গায়ে হাত তুলেছেন। ছেলেটা হাটে একটা তড়ি বাজিয়ে বলল, কি হলো? আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে বললাম, হ্যাঁ বলুন। ছেলেটা একটু মাথা চুলকে বলল, আমার এখনও একে অপরকে ভালো মতো চিনিই না। বলেই ছেলেটা হাসি মুখে বলল, আমি সৌরভ, একজন আর্টিস্ট, লাইক সাউন্ড। আমি একটু অবাক হলাম, উনিও আর্টিস্ট। তারপর বললাম, আমি মিলা, নাইস নেম। সো মিলা এই রেস্টুরেন্ট সেলফ সার্ভিস। সৌরভ আমাকে আঙ্গুল দিয়ে রিসেপশনের দিকে ইশারা করে বলল। আমি হাস্যসূচক মাথা নাড়িয়ে নিজের পার্স নিয়ে অর্ডার করতে চলে গেলাম। অর্ডার করে একেবারেই কফি হাতে নিয়ে ফিরে এলাম। সৌরভ কাউকে ফোন করতে করতে কফি হাতে নিল। কফি হাতে ধরে আবার কাউকে ফোন দিতে লাগলো। যা বুঝলাম তা হলো, যাকে ফোন দিচ্ছে সে ধরছে না। বেচারা ভ্রুকুচকে কল করেই যাচ্ছে। আমি কফি হাতে নিয়ে শুধু নাড়তে লাগলাম। হঠাৎ সৌরভ বলে উঠল, মিলা, তোমার ফোন আছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। উনি হাত বাড়িয়ে বললেন, প্লিজ একটু দেওয়া যাবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ব্যাগের মধ্যে থেকে ফোনটা বের করে ওনাকে দিলাম। উনি আমার ফোন নিয়ে কী যেন করতে লাগলেন। উনিও কি আবার আমার ফোন নাম্বার নেবে নাকি? চিন্তা করেই আমি চোখ বড়সড় করে বলে উঠলাম, কি করবেন আপনি? সৌরভ আমার ফোনের দিকে তাকিয়ে হেসে দিল। আমি ভ্রু কুচকে তাকিয়ে বললাম, কি? সৌরভ অট্টহাসিতে ফেটে পড়ল আর বলল, শাওনের নাম্বার, গরিলা লিখে সেভ করা। আমি জলদি ফোনটা নেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু উনি সরিয়ে নিলেন। তারপর হাসি থামিয়ে ঠোঁট উল্টে বললেন, আমি তোমার ফোন দিয়ে একটু ফোন করব, ওকে? আমি কিছু বললাম না, শুধু ভ্রু কুচকে তাকিয়ে রইলাম। উনি ফোনটা নিয়ে নিজের কানে দিলেন। আমি আবার নিজের কফি নাড়তে লাগলাম। আসলে সৌরভ শাওনকে ফোন করেছিল, কিন্তু উনি তুলছিলেন না। তাই সৌরভ আমার ফোনটা চেয়ে নিয়ে শাওনকে কল দিল। শাওন মিটিংয়ে ছিল। আমার কল ঢুকতে দেখে রিসিভ করে কানে দিল। সৌরভ ফোনটা কান থেকে নামিয়ে টেবিলে রেখে আমার দিকে একটা নিঃশব্দ হাসি দিয়ে বলল, তোমার কল ধরবেই। আমি ভ্রু কুচকে সৌরভের দিকে তাকালাম, কারণ উনি কি বিষয়ে কথা বলছেন আমি বুঝলাম না। এখানে আসার জন্য ধন্যবাদ। সৌরভ হাসি মুখে বলল, শাওন ধমকে গেল। আমি ওনার দিকে ভ্রু কুচকে তাকালাম। সৌরভ সিরিয়াস চাহনির সাথে আমার দিকে তাকিয়ে বলল, মিলা, আমি পছন্দ করি তোমাকে। শুনে আমি চোখ বড়সড় করে ফেললাম। হঠাৎ কি বলছে এসব উনি? শাওনের টেবিলের ওপর থাকা হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, কারণ ফোনের ওপাশ থেকে শাওন এগুলো সবই শুনছে। আমি বললাম, আপনি হঠাৎ এসব শক্ত চোখ মুখ করে কথাটা বলল সৌরভ। যদিও ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি মজা করছেন, কিন্তু আমি বিবাহিত তাও তো উনি জানেন। আর তাছাড়া সুইটির সাথে ওনার সামনে বিয়ে, তাও কেন উনি এমনভাবে বলছেন? আমি জানি তুমি শাওনের সাথে ভালো নেই, তাই প্লিজ তুমি শাওনকে ছেড়ে দাও, সৌরভ বলে উঠল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চলবে।